সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের প্রচারণা। প্রথম ধাপের মতো এবারও ভোট বর্জন করবে জনগণ, বলছে বিএনপি। আওয়ামী লীগ বলছে নির্বাচনে ব্যর্থ বিএনপি মানসিক ট্রমায় আছে। নির্বাচন কমিশন মনে করে তাদের প্রতি আস্থার সংকট নেই কোনো রাজনৈতিক দলের। ভোট বর্জনের আহ্বানের অধিকার আছে যে কোনো দলের, তবে বাধা দিতে পারবেন না কেউ। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় বর্জন ও অংশগ্রহণের লাভ ক্ষতি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত, সাবেক সংসদ সদস্য, আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ, এবং এম এ আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারবেন, এর জন্য টেলিভিশনের পর্দাতে নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। রণক্ষেত্র মিরপুর, ব্যাটারি চালিত অবৈধ রিকশা বৈধ করার দাবি নিয়ে রাস্তায় চালকরা, পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, বিক্ষোভের বলি সাধারণ মানুষ। প্রাণ ফিরতে শুরু করেছে কিরগিজস্তানের ক্যাম্পাসগুলোতে। বাংলাদেশি কিছু শিক্ষার্থীর নিজ উদ্যোগে দেশে ফেরার সিদ্ধান্ত। ভুয়া তথ্য প্রচার না করার আহ্বান বিশকেকের। চিকিৎসার জন্য ভারত গিয়ে গায়েব ঝিনাইদহ ৪ আসনের এমপি আনার। ৩ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে গোয়েন্দা বিভাগ। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন মঙ্গলবার। অংশ নেবে না জনগণ, ভোটের আগেই বলছে বিএনপি। ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় দলটি, জবাব আওয়ামী লীগের। এবং মায়ের হাতে লাগানো গাছ রক্ষা করতে গিয়ে পাবনার চাটমোহরে ছাত্রলীগ নেতার হাতুড়ি পেটা খেল যমজ বোন। অভিযুক্ত পলাতক, সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম বর্জন অংশগ্রহণের লাভ ক্ষতি। শুরুতে যেমন বলছিলাম যে আজকে মধ্যরাতে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হচ্ছে। আগামী মঙ্গলবার দিন দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি দলীয়ভাবে নির্বাচন বর্জন করছে প্রথম ধাপের মতো, তবে বিএনপির নেতারা বেশ কিছু উপজেলায় প্রার্থিতা করছেন যাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি বলছে যে জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করবে। আওয়ামী লীগ বিএনপির এই দাবিকে উড়িয়ে দিচ্ছে। নির্বাচন কমিশনও কথা বলেছে। সব অন্যান্য সমসাময়িক বিষয়ে আলোচনা করব। আজিজ ভাই, বলছি বর্জন অংশগ্রহণের লাভ ক্ষতি আমাদের আজকের আলোচনার শিরোনাম। তো বর্জন তো বিএনপি করছে, সেই জাতীয় নির্বাচন বর্জন করলো গেল দ্বাদশটা। জাতীয় নির্বাচনের আগে আগে যেসব স্থানীয় সরকারের নির্বাচন গিয়েছে সেগুলোও বর্জন করেছে, উপজেলাও বর্জন করে চলেছে, যদিও নেতাদের মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আছে। তো লাভ ক্ষতির হিসাব করলে আপনার বিশ্লেষণে কি ধরা পড়ে? বিএনপি নিশ্চয়ই লাভ চিন্তা করেই বর্জন করছে। বিএনপি আসলে লাভ কতটুকু করতে পেরে? আসলে ধন্যবাদ আপনাকে। লাভ কারোই হচ্ছে না। সরকারের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা উচিত, সেটা করে নাই। আর বিএনপি নির্বাচনে যাওয়া উচিত, সেটাও করে নাই। সুতরাং লাভ কারোই হচ্ছে না। লাভ যে ফাইনালি কার হবে এটাও বলতে পারছি না। তবে একটা উদাহরণ দেই। ধরেন আজকেই খুব আপনার ভাইরাল হয়ে গেছে এটা ইউটিউব মাস মিডিয়ায়, যে কেজরিওয়াল আপনার দিল্লির চিফ মুখ্যমন্ত্রী যে বলেছে যে রাশিয়ার কথা নাই বা বললাম, বাংলাদেশে বলছে সবাইকে জেলে ঢুকায় শেখ হাসিনা জয়ী হয়েছে। আর পাকিস্তানের ইমরান খান তার পার্টি জেলে নিছে, তার পার্টি তছনছ করে দিছে, তার প্রতীকপন্থ ছিনায় নিয়ে জয়ী হয়ে গেছে। তো মোদিজি এই বাংলাদেশ এবং পাকিস্তানের পথ অনুসরণ করছে। আগে বাংলাদেশ এবং পাকিস্তান ভারতের নির্বাচন অনুসরণ করত, এখন মোদিজি সেটা অনুসরণ করছে। অর্থাৎ এটা কিন্তু বাইরে, এটা পত্রিকাগুলোতে ছাপা হয়েছে, ডনে ছাপা হয়েছে, ইন্ডিয়ান পত্রিকায় ছাপা হয়েছে। তো আমি এই জন্যই বলছি যে এখন আমাদের কথা বললে তো হবে না। আসলে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং অর্থনৈতিক পরিস্থিতি যা হয়েছে, আমার কাছে এটা ঘোলাটেই মনে হচ্ছে, পরিষ্কার না। কারণ এখন সরকারি দল যে কোনো উপায়ে হোক ক্ষমতায় থাকবে, বিরোধী দল যে কোনো উপায়ে হোক ক্ষমতায় যাবে, এই হলো স্ট্যান্ড। এখানে পলিটিক্সটা গৌণ হয়ে গেছে, আমার কাছে মনে হয় গৌণ হয়ে গেছে। এই জন্য আমি বলবো যে রাজনীতি ঠিক থাকলে সব ঠিক থাকে। রাজনীতি ঠিক নাই, রাজনীতিবিদদের হাতেও নাই, আমলা এবং ব্যবসায়ীদের হাতে চলে গেছে। এখন রাজনীতিরা উপরে বসে আছে বটে 2-4 জন, কিন্তু তাদের কথায় কিচ্ছু হয় না। আজিজ ভাই, আপনি যে কেজরিওয়ালকে উদ্ধৃত করলেন যেভাবে, এর মধ্যে আমার আরেকটা প্রশ্ন আছে। কেজরিওয়ালকে উদ্ধৃত করেন, আপনি যদি বলছেন পাকিস্তান এবং বাংলাদেশকে যেভাবে তিনি উদাহরণ হিসেবে দিয়েছেন,
সেই পাকিস্তান প্রসঙ্গের কথাটা যেটা আপনি বলছিলেন, ইমরান খানের প্রতীকও নিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে, ইমরান খানও জেলে ছিলেন, তার দলের কেউ দলীয় প্রতীক নিয়ে প্রার্থিতা করতে পারেননি, তাও তো তারা নির্বাচনের মাঠে ছিলেন, তারা নির্বাচনে গেছেন। তো এইখানে মানে বিএনপির তো প্রতীকও কেউ ছিনিয়ে নেয়নি, বিএনপির তো ভোটে যেতেও কেউ বাধা দেয়নি, বিএনপির সঙ্গে তাহলে ওই উদাহরণটা কি মিলল? মিলবে এই কারণেই পাকিস্তান এবং ভারতের জি বাংলা স্ট্রাকচার, সরকারি স্ট্রাকচার ভিন্ন। ওখানে প্রদেশ আছে, এক প্রদেশে একটা ঘটনা ঘটলে আরেক প্রদেশ এক হবে এমনটি না, কিন্তু বাংলাদেশ ইউনিটারি গভর্নমেন্ট, একই দেশ, একই পার্টি সিদ্ধান্ত নিলে, গভর্নমেন্ট সিদ্ধান্ত নিলে সেটাই হবে। এখন দেখেন ওখানে পাকিস্তান এত রাজনৈতিকভাবে ধরেন বিধ্বস্ত হলে, ওখানে সেনাবাহিনী, বিচার বিভাগকে বলা হয় সরকার পরিবর্তনের নায়ক। তারপরেও দেখেন ইমরান খানকে প্রথমে জেলে ঢোকায়, পরে কিন্তু ইমরান খানকে জেলেই কিন্তু আবার তাকে মুক্তি করে দেয়। আমাদের দেশে সেই সুযোগ নাই, আমাদের দেশে বিচার বিভাগে বিরোধী দল আশ্রয় পায় না। হ্যাঁ, ওখানে যেমন ভারতে ইডি নামে একটা আইন আছে, এই আইনে সব ধরে ফেলতেছে, এরা শেষ না হবেন তো, প্রমাণিত না হবেন তো তারা রিলিজ হয় না। এবং এই যে কেজরিওয়াল, সে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তাকে বেরোতে হয়েছে, বেরোয়ই তারপরে এই কথা বলছে সে। সুতরাং ওভারঅল আমাদের রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রযন্ত্র, এটা সব এক জায়গায় নিয়ন্ত্রিত হয়ে গেছে, ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে গেছে। সুতরাং এটা যতই বলেন পাকিস্তানের সাথে, এখনো পাকিস্তানের রাজনীতিটা, হ্যাঁ আপনার মৌলবাদী আচরণ আছে সব কইতে পারেন, ভারত তো এখন চরম মৌলবাদী দখলে। সুতরাং বাংলাদেশটা অন্তত এই জায়গায় নাই। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে পাকিস্তানের যে অবস্থা, মিনিমাম আশ্রয় নেওয়ার জায়গা আছে, বাংলাদেশে সেটাও নেই। জি, আপনাকে অনেক ধন্যবাদ। মিলাদ ভাই, আজিজ ভাইয়ের কথার মধ্যে অনেকগুলো প্রশ্ন রেখেছেন আপনার জন্য, আমি আশা করি নতুন প্রশ্ন ছাড়াও আপনি প্রসঙ্গগুলো নিশ্চয়ই বলবেন। প্রথমেই ধন্যবাদ সবাইকে। আপনি দেখুন যে একজন মুখ্যমন্ত্রী যিনি আটক হয়েছিলেন কোনো একজন ব্যবসায়ীকে, মদ ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে আইন করিয়ে দেওয়ার জন্য, সেটার জন্যই তাকে কিন্তু কোর্টে নেওয়া হয়েছিল, সেখান থেকে পরবর্তীতে জেলে থেকে জামিন পেয়েছেন সিটিং মুখ্যমন্ত্রী। হ্যাঁ, সিটিং মুখ্যমন্ত্রী অবশ্যই। এবং দিল্লিতে সত্যিকার অর্থে এরকম বিরোধী দল হিসেবে মুখ্যমন্ত্রী হিসেবে টিকে থাকা সত্যিকার অর্থেই কঠিন। এবং তিনি যে দলটি করেছেন, তিনি যার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটি করেছেন, তিনিও কিন্তু তার সম্বন্ধে বলেছেন যে তিনি যে আদর্শ নিয়ে শুরু করেছেন সেটা টিকিয়ে রাখতে পারেনি, সেটা অন্য কথা। এখন আমাদের দেশের নির্বাচন সম্বন্ধে, আমাদের দেশের উন্নয়ন সম্বন্ধে অনেকেই অনেক কথা বলে। যেমন পাকিস্তানের প্রধানমন্ত্রী, বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বাংলাদেশকে বলেছিলেন একসময় আমরা বোঝা মনে করতাম, এখন কিন্তু বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি তাদের দিকে তাকিয়ে থাকতে হয়। সুতরাং ভালো মন্দ মন্তব্য থাকতেই পারে। আর তারা চিন্তা করে দেখছে যে, আপনি চিন্তা করে দেখেন, সে বলেছে বাংলাদেশের সমস্ত বিরোধী দলের নেতাদেরকে কারাগারে নেওয়া হয়েছিল। আসলে কি তাই? বিএনপির কথা, মেইন দলের কথাই ধরি, অন্য কথা দলের কথা বাদই দিলাম। তাদের যে স্থায়ী কমিটি আছে, তাদের একটা 600 সদস্য বিশিষ্ট সেন্ট্রাল কমিটি আছে, কয়জনকে জেলে নেওয়া হয়েছে? হ্যাঁ, জেলে যে লোক ছিল না সেটা কিন্তু আমি অস্বীকার করছি না। নির্বাচনের আগে স্থায়ী কমিটির প্রায় সবাই, না 14 জনের মধ্যে 3 জন বা 4 জন। আর ইনঅ্যাক্টিভ হলো সবাই পালিয়ে গেছে। অ্যাক্টিভদের মধ্যে গশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান ছাড়া বাকি সবাই তো জেলে ছিলেন। বাকি যাদের কথা বলছেন তারা তো গুরুতর অসুস্থ, অথবা তারা পার্টিতে ইনঅ্যাক্টিভ, অথবা তারা শেষ পর্যন্ত ভূমিকা রাখতে পারেনি। তো যাই হোক, কিছুটা হয়তো উনি সেইভাবে বলার চেষ্টা করেছেন। উনি বলেছেন যে ভারতকে আগে পাকিস্তান বা বাংলাদেশ ফলো করতো, এখন আমরা বাংলাদেশ এবং পাকিস্তানকে ফলো করছি। এটা একটা রাজনৈতিক বক্তব্য, রাজনৈতিক বক্তব্য হয়তো কিছুটা সত্যতা থাকতে পারে, তিনি সেটা বলেছেন। আমরা এক সময় ভারতকে মনে করতাম সত্যিকার অর্থে গণতন্ত্রের জন্য একটা আদর্শ আমাদের জন্য, যেমন ইউকে মনে করতাম। কিন্তু বিগত 8-10 বছরে আমরা যা দেখছি, ভারতে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ভোট দখল করার চেষ্টা করা হচ্ছে। একটা অসাম্প্রদায়িক দেশের মানুষ হয়ে, গণতান্ত্রিক দেশের মানুষ হয়ে এটা কখনোই মেনে নিতে পারি না। পাকিস্তানে তো মানি না, আফগানিস্তান তো মানি না, তারা ধর্মীয় উন্মাদনার কাজে লাগায়। কিন্তু একটা মতবাদকে, হিন্দু মতবাদকে তারা প্রাধান্য দিয়ে তারা যে এই ধরনের রাজ্য শাসন করছে, যে মসজিদ ভেঙে রাম মন্দির করে সেইখানে তারা নির্বাচনের আগে সেই কাজটি করবে, এটা আসলে আমার মনে হয় না ভারতের জন্য, বিশেষ করে ভারত একটি সেকুলার কান্ট্রি, গণতান্ত্রিক দেশ, এবং তাদের সম্বন্ধে সুনাম সর্বত্র, সেটা কিন্তু ধীরে ধীরে ফিকে হয়ে আসছে শুধুমাত্র নেতৃত্বের জন্য, অন্য কোনো কারণে কিন্তু নয়। এবং আপনি যদি খেয়াল করে দেখে থাকেন, কিন্তু এতে কিন্তু ভারতীয় জনগণের কতটুকু সমর্থন আছে
তার প্রমাণ কিন্তু পাচ্ছেন বিগত এই যে 5 ধাপের নির্বাচন 7 ধাপে অনুষ্ঠিত হবে। আপনি দেখেন ভোটাররা কিন্তু যেভাবে যাওয়ার কথা ছিল ভোট কেন্দ্রে, সে ভোট কেন্দ্রে কিন্তু যাচ্ছে না। কিংবা ভোটারদের যেমন বলা হয়েছে, তারা বলছিল যে আপ কি বার 400 পার বা এই ধরনের কথা বলেছিল যে 400 সিট পার হয়ে যাবে। এখন কিন্তু ক্ষমতায় যাওয়া নিয়ে হয়তো ক্ষমতায় যাবে, কিন্তু দোদুল্য মনেতে আছে। ভারতের যে মূল আদর্শ, ভারতের জনগণ কিন্তু সেটা ধারণ করছে। কোন নেতা হয়তো সেটা বিপথে নেওয়ার চেষ্টা করছে, সেটা পারবে বলে আমার মনে হয় না ভারতের মতো দেশে। আপনাকে অনেক ধন্যবাদ। শ্যামলদা, আজকে পত্রিকায় একটা খবর আছে যে বিএনপি সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে গেলে ডান বাম ইসলামপন্থী সব দলকে একসঙ্গে নিয়ে তারা এগুতে চায় এবং তারা কি বলে যে সামনে আন্দোলন জোরদার করার জন্য তাদের সঙ্গে বৈঠক করছে। লিয়াজু কমিটি যেটি ছিল নির্বাচনের আগে সেটার খুব কার্যক্রম দেখা যায়নি। গত কয়েকটা বৈঠক, 3টি বৈঠক মনে হয় তারা করেছে। তো এখন আমি যেভাবে করে আপনার কাছে ব্যাপারটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে, ধরুন নির্বাচনের আগে এরকম একটি তৎপরতা আমরা দেখেছিলাম যুগপৎ আন্দোলনের নামে। তো সে সময় বিএনপির 20 দলীয় জোটের যারা ছিলেন তাদের ভিতরেই তাদের যুগপৎ আন্দোলনের মিত্ররাও ঘুরপাক খাচ্ছিলেন। তো এখন এই ডান বাম ইসলামপন্থীর যে কথাটি বলা হচ্ছে, তো সে জায়গাতে বামদের মধ্যে কারা কারা বিএনপির সঙ্গে আছে সেটিও আমরা তখনই দেখেছিলাম। আপনার কি মনে হয় যে এর বাইরে আর কাউকে বিএনপি এখন টানতে পারবে, অথবা এই যে 3 পন্থীর কথা বলা হচ্ছে এইটাকেই বা বিএনপি কিভাবে সমন্বয় করে এগিয়ে নিতে পারবে? এটি আমার কাছে আমার সাংবাদিক হিসেবে আমি যেভাবে দেখি, বিএনপি একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে চেষ্টা করছে। আসলে তারা তো একটা বড় ধাক্কা খেয়েছে। 28শে অক্টোবরের ঘটনা তাদেরকে এমন একটা ব্যাকফুটে নিয়ে গেছে, এই যে আন্দোলনটা চাঙা হতে হতে একেবারে একটা চূড়ান্ত জায়গায় এসেছিল, এটা স্বীকার করতে দ্বিধা নেই। তাদের একটা বড় জনসমর্থনও তৈরি করেছিল, একটা বড় মুভমেন্টও তারা প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছিল। কিন্তু কিছু হঠকারী সিদ্ধান্তের কারণে তারা 28শে অক্টোবর তারা যে সহিংসতাটা চালিয়েছে এবং সেটা তাদেরকে অনেকটা ব্যাকফুটে নিয়ে গেছে এবং সরকার এটাকে সর্বোচ্চ ব্যবহার করেছে। এবং যে কারণে আপনারা একটু আগে আলোচনা করছিলেন যে বিএনপির একটা বড় সংখ্যক নেতা জেলখানায়। দেখেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলে যে আপনি যদি আন্দোলনটা চাঙা করেন, আন্দোলনটা যদি জনগণের মধ্যে শাখা প্রশাখা বিস্তার করতে সমর্থ হয়, তখন নেতা জেলে থাকলেও কি না থাকলেও দ্যাট ডাজন্ট ম্যাটার, আন্দোলন আপন গতিতেই চলতে থাকে। বাংলাদেশের ইতিহাস তাই বলে। আপনি যদি এরশাদ বিরোধী আন্দোলন দেখেন, সব নেতাই তো জেলে ছিল তখন, বৃহৎ নেতারা। কিন্তু কর্মীরাই কিন্তু আন্দোলনটাকে পরবর্তী ধাপে নিয়ে গেছে। জনতার মঞ্চ শুধুমাত্র একজন হানিফ এবং তার কিছু অনুসারী মিলে, যে আমরা তো দেখেছি চোখের সামনে আমাদের এই আন্দোলনগুলো হয়েছে। প্রেস ক্লাবের সামনে সকালে ভেঙে দেয়, বিকেলে আবার জনতার মঞ্চ হয়। কিন্তু বিএনপির এই জাতীয় কৌশলগুলো সেরকম আমরা দেখিনি, এবং দেখিনি বলেই তারা এখন এই প্রশ্নটি যেটি আপনি করলেন, তারা এখন চেষ্টা করছে আরেকটি নতুন ফরম্যাট তৈরি করা যায় কিনা বাম ডান মিলে। তাদের মধ্যে অনেকগুলো স্ট্র্যাটেজিক নেম ছিল, একটা ছিল সমমনা, যুগপথ ইত্যাদি। এবং তারা খুব কৌশলে জামাতের সাথে আন্দোলনটা থাকতো, কিন্তু জামাতের সাথে প্রকাশ্যে তাদের কোনো মেলামেশা থাকতো না। যেমন 28শে অক্টোবরও কিন্তু নটরডামের এই অংশটা পুরোটাই জামাত কন্ট্রোল করেছে, আর এদিকে কাকরাইল পল্টন এই অঞ্চলটা কন্ট্রোল করেছে তাদের বিএনপি। ফলে তাদের সাথে জামাতের যে একটা মিত্রতা ছিল না, তা কিন্তু না। আর বাকি যে বাম ডান যে দলগুলো বলছেন, এগুলো সত্যি কথা বলতে কি এগুলোর কোনো জনভিত্তি নেই। এগুলো হচ্ছে প্রেস ক্লাবের সামনে ফুটপাত ভিত্তিক সংগঠন। এটা হয়তো বলতে আমার খারাপ লাগছে। এই ধরনের সংগঠন আবার বাংলাদেশের দরকারও আছে, ছোট সংগঠন কিন্তু বড় বড় ইস্যুগুলো নিয়ে তারা কাজ করে। এই যে আজকে ধরেন এই যে বাংলাদেশের তেল গ্যাস, জনগণের ইস্যু, এগুলো নিয়ে তো বিএনপি তেমন কথা বলে না। এবং আসলে সত্যি করতে বলতে কি অন্যান্য দলগুলোরও তেমন কোনো ভয়েস নেই। এই দলগুলো কিন্তু এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে জনগণের দৃষ্টি আকর্ষণ করে, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। দ্রব্যমূল্য যখন বাড়ে, যখন কোনো একটা দুর্নীতির খবর পাই, যখন এই তেল গ্যাস নিয়ে নানা ধরনের সংকট তৈরি হয়, এই দলগুলোর একটা ভয়েস কিন্তু আছে। আমি মাঝে মাঝে আপনার এখানেও আগে উদাহরণ দিচ্ছি, আপনি কে আন্দোলন করছে এটা বড় কথা না, আপনার ইস্যুটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যেমন একজন নির্মল সেন, এটা আজিজ ভাই আরো ভালো, আমাদের এই অগ্রজ সাংবাদিকও তিনি যখন একটা চাদর বিছিয়ে অনশন শুরু করতেন, বঙ্গবন্ধু পর্যন্ত চিন্তায় পড়ে যেতেন নির্মল দা আবার কি শুরু করলো এটা। বিকজ ইউ নো দ্যাট হোয়েন ইস্যু ইজ রাইট, তখন এটা পাবলিকের মধ্যে এটা সঞ্চারিত হতে বাধ্য। পার্সন ইজ নট ইম্পর্টেন্ট, কয়জনে করলো, 10 জনে করলো না 20 জনে করলো। এবং বঙ্গবন্ধু কিন্তু এই জিনিসটাকে প্রাধান্য দিতেন বলেই তিনি কিন্তু তার 7ই মার্চের বক্তৃতায় বলেছেন, যদি একজনও যদি ন্যায্য কথা বলে আমি সেটা শুনবো। ফলে একজনের ভয়েসটাও ইম্পর্টেন্ট। এখন এসে আপনি
এই যে এখন আপনি বলছেন সমমনা যুগপৎ, এই পরীক্ষা নিরীক্ষার চাইতে আমার ধারণা যে বিএনপির এখন উচিত, এটা হয়তো আমার উপদেশ দেওয়া ঠিক হচ্ছে না, একজন সাংবাদিক হিসেবে আমার অবজারভেশনটা বলি আমি, যে দে শুড হ্যাভ এ প্রপার অ্যানালাইসিস যে কোন জায়গায় সংকটটা। আমার কেন জানি মনে হয় বিএনপির বড় সংকট হচ্ছে তার নেতৃত্ব। নেতৃত্ব যদি প্রপার গাইডেন্সটা না থাকে, লিডার হচ্ছে কি, যিনি স্বপ্ন দেখাবেন এবং তিনি স্বপ্নটা জারিত করবেন জনগণের মধ্যে এবং জনগণকে স্রোতের মতো টেনে নিয়ে যাবেন, যেটা বঙ্গবন্ধুকে আমরা দেখেছি, যেটা আমরা শেখ হাসিনাকে দেখেছি। যখন আপনার 96-এ আন্দোলন হয়, আমরা দেখেছি যে আন্দোলন কারে বলে, কত প্রকার কি, এবং তিনি সেভাবে আন্দোলনও কিন্তু একটা সায়েন্স, এটা একটা বিজ্ঞান, এটার কিন্তু ডিজাইন আছে, এটা কিভাবে ধাপে 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 একটা জায়গায় চূড়ান্ত জায়গায় পৌঁছাতে হয়। ইউ হ্যাভ টু ফলো দ্য সায়েন্স। আপনি যদি 28শে অক্টোবরের পরের দিন 29শে অক্টোবর দেখেন বিএনপির আন্দোলনে সায়েন্স কেন, আমি কোনো ভূগোলও দেখতে পাই নাই, কোনো হিস্ট্রিও দেখতে পাই নাই। একটা দল একদিনের একটা বাড়িতে যেভাবে মানে হয়ে গেল, এত লক্ষ লোক তারা সমাগম করেছে, কিন্তু তাদের কোনো নেক্সট ফেজ ছিল না, হোয়াট দে শুড ডু। তাদের 3-4টা অল্টারনেটিভ চিন্তা করে রাখা উচিত ছিল যে আমরা এই আন্দোলনটা যদি এরকম ভেঙে দেয় নেক্সট ডে কী হবে। আপনি একটা লোক, আপনি ওই যে মির্জা ফখরুল যখন পল্টনের সামনে একটা ছোট হ্যান্ডব্যাগ দিয়ে কর্মসূচি ঘোষণা করছেন আগামীকাল, অর্থাৎ কেউ শুনেও না ঠিক মতো। আপনার তো প্রস্তুতিটা থাকতে হবে। আপনি একটা আন্দোলনকে চূড়ান্ত জায়গায় নিয়ে গেছেন, তার ফেসগুলো আপনাকে, আপনার কোইন্সিকুয়েন্সগুলো আপনার বিবেচনায় থাকতে হবে। এই কোইন্সিকুয়েন্স হলে আমি এই করবো, এই কোইন্সিকুয়েন্স হলে এই করবো, প্ল্যান এ প্ল্যান বি কিছুই ছিল না। হতভম্ব মনে হচ্ছে না দলটা একটা কিসের মধ্যে যেন পড়ে গেল, মহাসমুদ্রে পড়ে গেল একটা। এবং যে কারণে একটা আন্দোলনকে, এবং এটার জন্য আমি মনে করি যে আসলে এগুলো, এই ধরনের রাজনৈতিক আন্দোলন সামগ্রিক পলিটিক্সের জন্য ক্ষতিকর। এটা নট অলসো বিফর বিএনপি, কারণ একটা কার্যকর আন্দোলন বাংলাদেশের রাজনীতির জন্য, একটা পজিটিভ আন্দোলন, একটা সত্যিকার অর্থে সফল আন্দোলন সামগ্রিক রাজনীতির জন্য কিন্তু একটা প্রয়োজনীয় ছিল। এটা হয়তো অনেকে মিনিংটাও বুঝতে পারবে না ঠিক মতো কথাটা। জি, অনেক ধন্যবাদ আজিজ ভাই। এখানে ধরুন গেল নির্বাচনের পরপর বিভিন্ন প্রসঙ্গ নিয়ে তো এখন গণমাধ্যমগুলো রিপোর্ট করছে। এরকম রিপোর্ট আমরা ঢাকার পত্রিকাগুলোতে সম্প্রতি প্রকাশিত দেখছি যে বিএনপি নির্বাচনের আগে আগে লাগাতারভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাইকমিশনারদের সঙ্গে বসছিলেন। তাদের আলোচনায় একটা কথা আসছিল, তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গ ছাড়া বিকল্প কোনো প্রস্তাব আছে কিনা। রিপোর্টগুলো এরকম হচ্ছে যে বিএনপি বিকল্প কোনো প্রস্তাব দিতে পারেনি। শ্যামলদা যে কথাটা বলছিলেন যে এটি একটি প্রসঙ্গ, যে কোনো আন্দোলন, এই আন্দোলনটা এ বি সি মানে প্ল্যান এ, বিএনপি কোনো বিকল্প কি ভেবেছে কখনো? না, দেখেন ওই আন্দোলনে এটা দাদা ঠিকই বলেছে, একটা আন্দোলনে আপনার এ বি সি না থাকলেও এ বি অন্তত থাকা উচিত। আচ্ছা, তত্ত্বাবধায়ক ছাড়া আর কি, এটাও কি বিএনপি ভেবেছে বা ভাবনা উচিত? নির্বাচনকালীন সরকার বলেছে, রিপিটেডলি অনেক নেতাই বলেছে, কিন্তু সামনে তত্ত্বাবধায়ক রাখছে। কিন্তু এটা বোঝা গেছে যে একটা নিরপেক্ষ নির্বাচন হলেই তারা নির্বাচনে যেত, এরকম মানসিকতা ছিল, কিন্তু সেই পরিস্থিতি ছিল না। সরকারের উল্টো মানসিকতা ছিল যে কোনো ভাবেই হোক বিএনপিকে বাইরে রেখে নির্বাচনটা করা, বিএনপি আসলেই রিস্ক। এটা বডি ল্যাঙ্গুয়েজ দেখে এটাই বোঝা গেছে। এই বডি ল্যাঙ্গুয়েজটা আপনি বুঝেছেন, বিএনপি কি বুঝেনি? তাহলে কি ধরে নিতে হবে বিএনপি সরকার কি দলকে ওয়াকওভার দিচ্ছে? না, ওয়াকওভার না। ব্যাপারটা হলো যে আমাদের দেশে তো গণতান্ত্রিকভাবে নির্বাচনটা আয়োজনই করা হয় না। আমাদের দেশে গণতান্ত্রিক পিওর যে গণতন্ত্রের কথা বলি, সেই চর্চাটা তো কোনো দলের মধ্যে নাই, এবং আন্দোলন সংগ্রামেও নাই। কেন আপনার সন্ত্রাস করতে হবে গণতান্ত্রিক ইয়েতে? যেখানে সমস্যা সেখানে আলোচনার জায়গা নাই। আলোচনা করলেই কবে যে ও পাকিস্তানের পক্ষে, এ ভারতের পক্ষে, আলোচনা কিসের? সুতরাং তার মানে হচ্ছে একজনকে ভেনিশ করে দাও। এটা কি সম্ভব? এটাও সম্ভব না। সুতরাং এই জন্যেই আমি বলি যে সাউথ আফ্রিকায় নেলসন ম্যান্ডেলাকে ডি ক্লার্ক হোয়াইট সারা জীবন জেলে রাখছে, বেরোয় এসে জাতিকে এক করতে, কিন্তু আগে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করে সব নিষ্পত্তি করছে। আমাদের দেশে এই রাজনীতিবিদ দুই দলের মধ্যে এই সমস্যা, অনেক ক্ষত আছে, এগুলো তো বসে সমাধান করতে হবে জাতিকে মুক্তি দেওয়ার জন্য। এই প্রসেসটা কারোর মধ্যে নাই। সুতরাং এই জাতিতে এইভাবে, আমি তো এই জন্যই বলছি যে রাজনীতি যে জায়গায় চলছে, এইটা রাজনীতিবিদরা কোথায় নিয়ে দাঁড় করবে আমি তো বুঝতে পারছি না। ধন্যবাদ মিলাদ ভাই। এই প্রসঙ্গটা আওয়ামী লীগকে, মানে বারবারই অনেকে এই প্রসঙ্গটা আওয়ামী লীগকে প্রশ্ন করার চেষ্টা করেন। সেটি হচ্ছে, ধরুন বিএনপি পারছে না বা বিএনপি পারছে, সেই প্রসঙ্গ বাদ দিলেও রাজনৈতিক একটা সংকট আছে এখন। বিএনপির না পারা কিংবা তর্কের খাতিরে ধরে নেই যদি বিএনপির দুর্বলতা,
সেটাকে সুযোগ হিসেবে নিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক সংকটের সমাধানের কোনো চেষ্টা করছে না বা রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কোনো চেষ্টা করছে না, এই প্রশ্নটা আওয়ামী লীগকে শুনতে হয়। প্রথমে তো আওয়ামী লীগ যে রাজনীতি করছে সময়ের সাথে তাল মিলিয়ে, এটা ডাইনামিক প্রসেস এবং এটাই হওয়া উচিত। কিন্তু বিএনপি রাজনীতিটা করছে 80 সনের ধাঁচে। বেগম খালেদা জিয়া ওই 80 সন 81 সন 82 সন থেকে যে আন্দোলনটি করে এসছে 90 সন পর্যন্ত একটা কোথাও একটা আপোষহীন একটা অবস্থান সৃষ্টি করার চেষ্টা করেছিল, সেই সময় অনেকটা সফল হয়ে নির্বাচনে জিতেছিল। এখন যারা নেতৃত্ব দিচ্ছে বিশেষ করে তারেক জিয়া, সে ভাবছে সেইভাবে শুধু না করে গেলেই হয়তো অর্জন করা সম্ভব। কিন্তু দিনকাল পাল্টে গেছে। আজকাল আর জুজুর ভীতি মানুষের মধ্যে কাজ করে না। মানুষকে বললে শোনে না যে হাতে শাখা কিংবা কপালে সিঁদুর উঠবে, এইসব কথা কিন্তু মানুষ আজকাল বিশ্বাস করে না। মানুষ দেখতে চায় আমার সন্তানের ভবিষ্যৎ কি, ক্ষমতার পরিবর্তন হলে আমার অবস্থার কি পরিবর্তন হবে। মানুষ পরিবর্তন দেখতে চায় না যে কে প্রাইম মিনিস্টার হলো আর কে মন্ত্রী হলো, তাদের ভাগ্যে পরিবর্তন হলো, কিন্তু আমি কি পাবো। অতীতকালে 3টি দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাংলাদেশের ক্ষমতায় ছিল। বাংলাদেশের মানুষ প্রত্যেকটি দলকে দেখেছে এবং তারা চিন্তা করে দেখে আওয়ামী লীগ যে এখন যেভাবে দেশ চালাচ্ছে এর চেয়ে ভালোভাবে অন্য কোনো সরকার চালায়নি, সুতরাং আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা কেন যাব, অবশ্যই যাব না। আর বিএনপি কিন্তু আন্দোলনের বিভিন্ন ধারা কর্মসূচি দিত, কিন্তু তার মাধ্যমে জনগণের কি পরিবর্তন হবে। তারা শুধু ভোটের কথা বলতো, সরকার টেনে হিস্ট্রি নামানোর কথা বলতো, নির্বাচন কমিশন করার পরে এখন আবার শুরু করেছে বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক জিয়াকে দেশে আনার জন্য। এতে জনগণের কি লাভ, আমার গ্রামের মানুষের কি লাভ এর মধ্যে, সেটা তো তারা বুঝতে পারছে না যে তারা আসলে কি করবে, এমন কি করবে যার জন্য তাদের ভাগ্যের পরিবর্তন হবে। তার চেয়ে তো দেশে উন্নতি হচ্ছে, দেশের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, সমস্ত কিছু হচ্ছে। এখন বলছেন রাজনৈতিক সংকটটা কাজে লাগাবে না। রাজনীতি তো আসলে প্রতিযোগিতার খেলা, এই কথা সত্য কথা। এবং প্রতিযোগিতায় আপনি দেখেন যদি কেউ পিছন দিকে চলতে চায়, প্রতিপক্ষ কি কখনো চাইবে তাকে কাছে এনে আবার খেলাটা শুরু করতে? কখনোই না। আওয়ামী লীগ যে কাজটি করছে সেটি সঠিক কাজ করছে এবং আমার মনে হয় বিএনপির সেটা, আপনি একটু আগে যে প্রশ্নটি করলেন বিএনপি সেটা বুঝতে পেরেছিল কিনা, বিএনপি যদি বুঝতে না পারে, তাদের জনসমর্থন আছে কিন্তু, একদম যে নাই তা কিন্তু না, তাদের ভোটারও আছে কিন্তু শ্যামলদা যে কথাটা বললেন একদম কারেক্ট, যে এই ভোটারকে ব্যালট বাক্স পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা তাদের নেতৃত্বের নেই, এই জন্যই তাদের দুরবস্থা আসলে। জি, আপনাকে অনেক ধন্যবাদ শ্যামলদা। প্রসঙ্গগুলো আপনি একটু বলেছেন, তারপর আপনার কাছে আরেকটু আমি স্পেসিফিকভাবে জানতে চাই। আপনি বলছিলেন যে 28 অক্টোবর বিএনপি একটা আন্দোলনটা একটা পর্যায়ে নিল, তারপর সেই জায়গা থেকে 29 তারিখে আর কেউ নেই। এরকম একটা অবস্থা বিএনপি করেছিল 2022 সালের 10ই ডিসেম্বর। আপনার মনে আছে সাংগঠনিক শহরগুলোতে হঠাৎ করে করে 10 ডিসেম্বর ঢাকায় একটা হাইপ উঠেছিল, আর নেই। এরপরে সেই 22 ডিসেম্বর থেকে 28 অক্টোবর পর্যন্ত আসলো। তো বিএনপি পিকে উঠে হোঁচট খাচ্ছে কেন? এটা নেতৃত্বের দূরদর্শিতার অভাব। আপনি যদি বাংলাদেশের থেকে সিদ্ধান্ত না নেন, আপনি যদি একজন লোক এখান থেকে 10,000 মাইল দূরে বসে ওখান থেকে ভিডিওতে অর্ডার দেন, এটা করতে হবে ওটা করতে হবে, এটা হয় না আসলে। এগুলো একটা সময় এক্সাইল লিডারশিপ নেতৃত্ব দিত, ওইসব দিন শেষ। এখন আপনাকে থাকতে হবে, ফিজিক্যালি থাকতে হবে। ফিজিক্যালি থাকলে আপনি ফিজিক্যাল রিয়ালিটিটা বুঝতে পারবেন। যেমন ধরুন, যদি সেদিন 28 অক্টোবর এই যে বিএনপি যে হটকারিতাটা করলো, চিফ জাস্টিসের বাসায় হামলা, জাজেসদের বাসায় হামলা, হসপিটালে হামলা, সাংবাদিকদের 28 জন সাংবাদিককে পিটিয়ে তারা একেবারে আহত করে দিল। এখনও কিন্তু একজন সাংবাদিক চিকিৎসাধীন আছে ঢাকা টাইমসের, তার পায়ে অপারেশন হয়েছে, ঠিক হয়নি এখনো পর্যন্ত। আপনি দেখুন তো, এই সিদ্ধান্তগুলো বিএনপি কি খুব ভেবেচিন্তে করেছে? এবং এর জন্য যে কি প্রাইসটা দিতে হলো, আপনি শান্তিপূর্ণ আন্দোলন করবেন, শান্তিপূর্ণ আন্দোলন। এখন যদি ডোনাল্ডোর বক্তব্য আসে, যে যেটা আপনি একটু প্রশ্ন করেছিলেন, আমি সেই জায়গায় আছি, ডোনাল্ডো তো বলেছিল ইলেকশনে যেতে, বলেছিল আলোচনা করতে। আপনি কি জানেন যদি বিএনপি ইলেকশনে আসার সিদ্ধান্তটা খালি ঘোষণাটা দিত, তাহলে সিনারিওটা কি পরিমাণ পাল্টে যেত, চেঞ্জ হয়ে যেত। ইউ হ্যাভ টু নো দ্য পলিটিক্স। আপনি 75-এ এরকম একটি নারকীয় বর্বরতার পরও 79-তে আওয়ামী লীগ ইলেকশন যায়নি। একটা ভাঙা আওয়ামী লীগ, নেত্রী নাই দেশে, দলের অবস্থা বিপর্যস্ত, শীর্ষ নেতা যিনি দেশের জাতির পিতা তিনি নিহত, তারপরও তো ইলেকশনে গেছে। বিকজ ইউ হ্যাভ টু সামটাইম ইউ হ্যাভ টু ফিক্স আপ ইউর স্ট্র্যাটেজি। আপনাকে আপনার কৌশলটা ঠিক করতে হবে, কীভাবে আপনি ধাপে ধাপে এগোবেন। আপনি যদি এই যে এইভাবে ছেড়ে দিয়ে রাস্তাতে করেন, তাহলে আপনি কি নিজেকে সামনে নিচ্ছেন না নিজেকে আরও পিছন দিকে নিয়ে যাচ্ছেন? বিএনপি এক্স্যাক্টলি ডুইং দ্যাট। এবং এটা কিন্তু, আমি আবার কথাটা বলি, সামগ্রিকভাবে রাজনীতির জন্য কিন্তু নট গুড।
একটা ভালো অপোজিশন বাংলাদেশে দরকার সামগ্রিক রাজনীতির স্বার্থে। আনফর্চুনেটলি বিএনপি এখন যে রাজনীতিটাকে যে জায়গায় নিয়ে গেছে, এই যে আবার যুগপথ, আবার সমমনা, আবার চিন্তা করছে তারা ভারত বিরোধী বক্তব্য দেয়, একজন দেয় তো আরেকজন দেয় না, একজন বলে, একজন চাদর পুরাই ফেলে, আরেকজন বলে না এটা আমাদের স্ট্যান্ড না। একটা দলের মধ্যে কি পরিমাণ বিভ্রান্তি থাকলে এটা সম্ভব? আরেকটা হোয়াট এ বিষয়, কন্ট্রাডিকশন অফ দ্য পলিসি। আরেকটা বিষয় ছোট করে বলবেন একটু, সেটি হচ্ছে ধরুন আওয়ামী লীগ সরকার টানা 4 মেয়াদ দায়িত্ব পালন করছে, সরকার পরিচালনা করছে, এই জায়গাতে ধরুন আওয়ামী লীগের প্রতি হয়তো কিছু মানুষের অসন্তুষ্টি থাকতে পারে, Incumbency factor থাকবে, হ্যাঁ, থাকতে পারে, স্বাভাবিক। কিন্তু বিকল্প হিসেবে কি মানুষজন বিএনপিকে ভাবছে? ভাবে না তো, ভাবে না বলেই তো যে যদি ভাবতো তাহলে এবং সেই ভাবনাটা যে লোকে যে ভাবছে সেটা যদি বিএনপির মধ্যে উপলব্ধি থাকতো তাহলে বিএনপি তো ইলেকশন আসতো। আপনি দেখেন এই যে এত কিছুর মধ্যেও কিন্তু বিএনপির 7 জন উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। জি, এত কিছুর মধ্যেও কিন্তু বিএনপির কিন্তু ভোট ব্যাংক কিন্তু কোনো অংশে কম নাই। কম নয়। আপনি এখন ভোট ব্যাংকটাকে ব্যালট পর্যন্ত ব্যালট পর্যন্ত নিতে পারবেন কিনা বা নিতে কি কি বাধা আছে সেগুলো কিভাবে উপরাবেন বা এটাকে কিভাবে আরো জোয়ারের মতো, ইটস এ কৌশল। এটা রাজনৈতিক কৌশল আপনাকে ঠিক করতে হবে। 70-এ যখন বঙ্গবন্ধু নির্বাচনে যায় অধিকাংশ রাজনৈতিক দল নিষেধ করছে, এই আপনি মার্শাল্লার মধ্যে কিছু নির্বাচন বলে, আমি জানি আমার জনগণ আমার কি দিবে এখন। 70-এর নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার ম্যান্ডেট, লিগ্যাল ম্যান্ডেট। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আপনাকে পলিটিশিয়ানকে অনেক দূরদর্শী হতে হয়। জি, আজিজ ভাই খুব অল্প কথা বলে, আপনি বলছিলেন যে বিএনপি তত্ত্বাবধায়ক ছাড়াও আরো প্রসঙ্গ বলছিল, কিন্তু আপনার নিশ্চয়ই খেয়াল আছে সংলাপের কথা তো মানে রাজনৈতিক দলগুলো সংলাপের কথা আনুষ্ঠানিক ব্যবহার হয়নি, বক্তৃতা বিবৃতিতে সংলাপের প্রসঙ্গ আসতো। বিএনপি তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা হলে শুধুমাত্র সংলাপে বসতে পারি, এরকম কথা কিন্তু বিএনপি নেতারা বলছিলেন, প্রথম দিকে বলছি। হ্যাঁ বলছিলেন। পরে আর আবার। কোথায় মানে অন্ততপক্ষে প্রকাশ্যে কিংবা অনানুষ্ঠানিক আলোচনা যেগুলো আবার বিভিন্ন সূত্রের বরাদ্দে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তত্ত্বাবধায়ক ছাড়া অন্য কোনো ভাবনার কথা বিএনপির মুখে কখন শোনা গেছে? দেখেন, দাদা রেফারেন্স দিল আমেরিকান অ্যাম্বাসেডারের কথা। আমি শুনেছি নির্বাচনে যেতে বলেছে এবং জাতীয় পার্টির মতো একটা ভাগেরও প্রস্তাব ছিল, ভাগ করে নির্বাচনে ফ্রি নির্বাচনের প্রস্তাব ছিল না, ভাগ করে গেলে হতো নির্বাচনে। বিএনপি সেটাতে যায় নাই। আচ্ছা, কারণ আমার বক্তব্য হচ্ছে যে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি আগেই বলেছি সরকারি দলের স্ট্যান্ড হচ্ছে ক্ষমতায় থেকে যা ছাড় দেওয়া যায়। এখানে তো গণতন্ত্র কাজ করছে না। আচ্ছা, আমি তর্কের খাতিরে আজিজ আপনার কথাটাই ধরলাম, কিন্তু ব্যাপারটি হচ্ছে তাহলে বিএনপি ধরুন ক্ষমতায় না মানে যাচ্ছি এই নিশ্চয়তা না পেলে যাবে না, তাহলে কি লাভ হচ্ছে? না, ক্ষমতা তারা ইলেকশনের জন্য এইভাবেই ধরেন, এই যে এবার উপজেলা নির্বাচন থেকে শুরু করে জি। এখন ইলেকশন কমিশন বলল 36% ভোট হয়েছে, বিবিসি বলছে 20%-এর নিচে। ভোট তো সর্বকালের সবচেয়ে কম ভোট। জি। এই করতে করতে ভোটই তো আপনার ভোট ব্যবস্থাই তো ধ্বংস হয়ে যাবে। তাহলে গণতন্ত্রটা থাকবে কোথায়? তাহলে বিএনপি না, না বিএনপি না, সরকার। আমি তো বলছি দুইজনেই ধ্বংস হবে, দুইজনেই তো থাকে, ইলেকশন প্রসেসটাই তো থাকছে। ধন্যবাদ মিলাদ ভাই। খুব ছোট করে যে আজিজ ভাই যেটি বলছিলেন যে ভাগের প্রস্তাব ছিল বিএনপির কাছে, এই প্রসঙ্গে আপনি কিছু বলবেন? আসলে এই ধরনের কোনো কথা শুনি নাই আমি, তবে যদি ওনার কথা তর্কের খাতিরে স্বীকার করেও নেই, আপনি দেখেন জাতীয় পার্টি 26টি থেকে 15টি আসনে 11টি আসনে জয়লাভ 11টি আসনে জয়লাভ করেছে, অর্থাৎ তারা কিন্তু সংসদে এখন কথা বলতে পারে। বিএনপিতে গত সংসদে 7 জন সংসদ সদস্য ছিলেন, তার মধ্যে কিন্তু 2 জন কিন্তু সংসদকে সত্যিকার অর্থে উত্তপ্ত রেখেছিলেন। এখন আপনি চিন্তা করে দেখেন যদি 50 জন বিএনপির সংসদ সদস্য থাকতো আজকে, তাহলে তাদের কথাগুলো তারা সেখানে তুলে ধরতে পারতো, সরকারের সমালোচনা করতে পারতো। তারা কিন্তু পার্লামেন্টারি তারা যে অভিযোগগুলো ছিল সেটা সরাসরি তারা বলার সুযোগ পেত। এখন তো সেই সুযোগটিও তারা হারিয়েছে আসলে। জি, শ্যামলদা শেষ কথা আপনি কিছু বলবেন? আমি একটু বলি যে যেটা প্রশ্ন করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের পদত্যাগ, এগুলো ছিল বিএনপির দাবি, এবং এগুলো কোনো একটা ভেগ টার্ম ছিল যে সরকার কালকে পদত্যাগ করতে হবে, দেন হোয়াট, সরকার চালাবে কি, এটা কোনো ফর্মুলা ছিল না। তত্ত্বাবধায়ক সরকার গঠন, তত্ত্বাবধায়ক সরকার এখন সংবিধানেই নেই, তাহলে তত্ত্বাবধায়ক সরকার হবে কিভাবে? সত্যিকার অর্থে বলতে কি এগুলো স্পষ্ট ছিল না। বিএনপির দাবিটাই ছিল এটা কোনো একটা দাবির জন্য দাবি, কিন্তু এটা রিয়েলিস্টিক্যালি হাউ ইট ইজ পসিবল, সেই জিনিসটা না থাকার কারণে মানুষের কাছে যে কারণে বিভ্রান্তির চোরাবালিতে বারবার ঘুরপাক খেয়েছে। যেমন তখনই বলেছে বিদেশিরা গো টু ইলেকশন, দেখো ওখানে গিয়ে কিছু একটা ইয়ে করতে পারবে। আর ভাগাভাগির যেটা বলতেন, এরকম কোনো প্রস্তাব আমি শুনিনি বিএনপি কোনো প্রস্তাব ভাগাভাগির, বরং বিএনপি ইলেকশনে আসলেই কিন্তু একটা ঝামেলা হতো। জি, তিনজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।